কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, ঠিক গত বছর 15ই নভেম্বর এই 108 নম্বর ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার উপরে হামলার ঘটনা ঘটেছিল। তার বাড়ি 107 নম্বর ওয়ার্ডে। তার বাড়ির সামনেই তাকে গুলি করে খুনের চেষ্টা করা হয়। শেষ মুহূর্তে আগ্নেয়াস্ত্র থেকে গুলি না বেরোনোয় তিনি প্রাণে বেঁচে যান। আর সেই ঘটনার পর ফের 108 নম্বর ওয়ার্ড, সেখানে দেখা গেল এই ছবি। আর এখানেই প্রশ্ন উঠছে, ইএম বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র হাতে কিভাবে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। রাতের কলকাতায় ত্রাসের রাজত্ব। গত বছর 15ই নভেম্বর এই 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা হয়েছিল 107 নম্বর ওয়ার্ডে। আর এবার গতকালের ঘটনা। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অতনু, একেবারে একই এলাকা, সেখানে এক বছরের মধ্যে পরপর দুটো ঘটনা ঘটলো। গত বছর তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার চেষ্টা, আর গতকাল সন্ধ্যের ঘটনা। দেখো, একবারই তোমাকে আমি আবার যেটা বলবো, দুটো ঘটনাতেই পুলিশ অভিযুক্ত দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন যখন পরপর এরকম ঘটনা ঘটতে থাকে তখন এই প্রশ্ন ওঠে যে ঘটনাগুলো ঘটে কি করে, ঘটনাগুলো আটকাতে পারছে না কেন পুলিশ। তুমি যদি দেখো যে জায়গায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির সামনে তার ওপর অ্যাটাক হয়েছিল, তাকে গুলি করে মারার চেষ্টা হয়েছিল, ঠিক গতকাল রাতের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আবার সুশান্ত ঘোষের যে ওয়ার্ড এখন তৃণমূল কাউন্সিলর, সেই ওয়ার্ডের মধ্যে। এই দুটো জায়গার দূরত্ব তুমি যদি দেখো 5 কিলোমিটারের বেশি হবে না। 5 কিলোমিটার এলাকার মধ্যে এক বছরের মধ্যে দুষ্কৃতীদের যেভাবে আগ্নেয়াস্ত্র হাতে দাপাতে দেখা গেল, একটা গুলশন কলোনি আর একটা কসবায় সুশান্ত ঘোষের বাড়ির সামনে, এক বছরের মধ্যে দু জায়গায় দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র হাতে যে তাণ্ডব আমরা দেখলাম, সেইটা কিন্তু মোটো ভালো ছবি কলকাতা পুলিশের পক্ষে নয়। তার কারণ হচ্ছে ঘটনাগুলো ঘটার পরে গ্রেপ্তার হচ্ছে ঠিকই, কিন্তু ঘটনাগুলো আটকানো যাচ্ছে না কেন? কারণ এইভাবে যদি দুষ্কৃতীরা অস্ত্র হাতে দাপিয়ে বেড়ায় তাহলে পরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, সাধারণ মানুষের পুলিশের ওপর আস্থা কমে যাবে। সাধারণ মানুষ তো আইন শৃঙ্খলার ব্যাপারে পুলিশের ওপর আস্থা রাখে। ফলে দুষ্কৃতীরা যদি পুলিশ বন্ধ করতে না পারে তাহলে পরে সাধারণ মানুষ কোথায় যাবে? তার কারণ হচ্ছে, আমি তোমাকে আবার বলছি, গ্রেপ্তার করাটা কোনো আলটিমেট সলিউশন নয়। তার অনেকেই বলছেন, বিভিন্ন মহলের বক্তব্য হচ্ছে সলিউশন হচ্ছে এই ধরনের ঘটনাগুলোকে বন্ধ করা, অর্থাৎ দুষ্কৃতীরাজ বন্ধ করতে হবে, অস্ত্র বেআইনি অস্ত্রের কারবার বন্ধ করতে হবে, এবং দুষ্কৃতীরা যাতে এই ধরনের দাপট শহরের বুকে না দেখাতে পারে তার জন্যে পুলিশকে প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে। আগে ভাগে এমন ব্যবস্থা নিতে হবে যাতে দুষ্কৃতীরা এই রাস্তার মধ্যে এইভাবে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দাপিয়ে বেড়াতে না পারে। আর যদি এটা চলতে থাকে তাহলে সাধারণ মানুষের আস্থা পুলিশের ওপর থেকে ক্রমশ কমে যাবে, যেটা মোটেও কাম্য নয়। ফলে এখন এটাই দেখার যে এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুলিশ তাদের পরবর্তী পদক্ষেপ কি নেয়। ধন্যবাদ অতুল। আর 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গতকালের ঘটনা নিয়ে কি বলছেন? ঘটনা এড়ানো যেত। বেশ কিছুদিন ধরে পুলিশকে এই এলাকায় দুষ্কৃতীদের আনাগোনার কথা জানাচ্ছেন সুশান্ত ঘোষ। কালকের ঘটনাটা এড়ানো যেত। আমরা গত 2 মাস ধরে কন্টিনিউয়াস পুলিশকে বলে আসছি, যে আমি নিজে বলেছি যে এখানে এই জিনিসগুলো ঘটছে, বাইরে থেকে ক্রিমিনালরা এখানে আসছে, এখানে শেল্টার হচ্ছে, এখানে অস্ত্র বাইরে থেকে আমদানি করা হচ্ছে। আমি বারবার করে পুলিশকে জানিয়েছিলাম। এটা যদি আগে ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু কালকের ঘটনাটা ঘটানোর সাহস দুষ্কৃতীরা পেত না। এখন তারা এতটাই বেপরোয়া হয়ে গেছে যে পুলিশ পোস্টিং অবস্থায় রাতের অন্ধকারে তারা আড়াইটার সময় আবার বোম মেরে চলে যাচ্ছে। তা এটাকে বন্ধ করতে হবে। মদত কার রয়েছে? রাজনৈতিক মদত বলতে পারবো না, কোনো শক্তি তো একটা আছে। রাজনৈতিক কি কোনো একটা শক্তি আছে? না হলে আপনি বলুন না, সন্ধ্যা 7টার সময় কলকাতা শহরে, কলকাতা পুলিশের আন্ডারের যে অঞ্চল, সেখানে সন্ধ্যা 7টার সময় 6 থেকে 7 জন এসে বোমা বন্দুক নিয়ে তাণ্ডব করে চলে যাবে। কোনো শক্তি যদি পিছনে না থাকে তাহলে এটা সম্ভব? এবং শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও সেখানে পুলিশ পোস্টিং অবস্থায় তারা রাতের অন্ধকারে আবার আড়াইটার সময় বোম মারল 4-5 জনের বাড়িতে। এই যে ঔদ্ধত্য, এই যে ভয়ডরহীন মানসিকতা, এটা তো কোনো একটা শক্তি অবশ্যই পিছনে আছে বলেই সম্ভব।
বারবার খবরের শিরোনামে উঠে আসে গুলশান কলোনি। কেন গুলশান কলোনি বারবার খবরের শিরোনামে উঠে আসে তার পিছনে কারণ হচ্ছে যে এই বিপুল সংখ্যক জমি এবং তার পাশাপাশি মাছের ভেড়ি। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি এলাকার মধ্যে পড়ে, যেখানে প্রচুর সরকারি খাস জমি রয়েছে, যেখানে অবৈধভাবে ভরাট করে সেখানে একের পর এক বহুতল উঠে যাচ্ছে বেআইনিভাবে, এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই মাছের ভেড়ির দখল। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু রাশ যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে এলাকা, এমনটাই কিন্তু মনে করেন এখানকার স্থানীয় মানুষজন। এবং গত যখন নভেম্বর মাসে অর্থাৎ 2024 নভেম্বর মাসে যখন সুশান্ত ঘোষের উপরে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের ঘটনাতেও কিন্তু গুলশান কলোনির যোগ উঠে এসেছিল এবং গুলশান কলোনি কিন্তু অন্যতম আলোচ্য বিষয় ছিল। এবং বারে বারে এই ঘটনা কিন্তু দেখাচ্ছে যে গুলশান কলোনিতে গতকালও যে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে তার পিছনে কিন্তু এলাকা দখলের লড়াইটাই কিন্তু মূল উদ্দেশ্য। এলাকা যার হাতে থাকবে তার কাছে কিন্তু থাকবে মাছের ভেড়ি এবং এই সরকারি খাস জমি, যে সমস্ত জমির উপরে অবৈধ নির্মাণ এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজনকে এখানে এনে বসিয়ে দেওয়ার একটা তাগিদ, সেই জায়গা থেকে উপার্জন হয় সেই কোটি কোটি টাকা, সেই টাকাই কিন্তু মূল উৎস এই গুলশান কলোনিকে কেন্দ্র করে এখানকার রাজনীতির এবং তার পাশাপাশি এখানকার দুষ্কৃতী রাজের। ক্যামেরা দিব্যেন্দু সিংহর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। আলিপুর চিড়িয়াখানায় দুই বাঘিনীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরপর দুদিনে মৃত্যু হয়েছে দুই বাঘিনীর। ময়নাতদন্তের জন্য 3 জন পশু চিকিৎসকের বিশেষ দল গঠন করা হয়েছে। তৈরি করা হয়েছে তদন্ত কমিটিও। মাত্র 24 ঘন্টার ব্যবধান, পরপর দুদিনে দুটি বাঘিনীর মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানায়। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। সামনেই পুজো পেরোলেই শীতের মরশুম, ভিড় উপচে পড়বে চিড়িয়াখানায়, কিন্তু আর দেখতে পাওয়া যাবে না রূপা ও পায়েলকে। সোমবার দিন ও মঙ্গলবার দিন পরপর আলিপুর চিড়িয়াখানায় সাদা বাঘ রূপা এবং ডোরা কাটা বাঘ পায়েলের মৃত্যুর ঘটনা ঘটে। পায়েল খানা হচ্ছে 2005 সালে উড়িষ্যা থেকে, অন্যদিকে রূপার জন্ম হয় আলিপুর চিড়িয়াখানাতে। সাদা বাঘ অনির্বাণ এবং কৃষ্ণার সন্তান ছিল রূপা। রূপার বয়স হয়েছিল 21 বছর, পায়েলের বয়স হয়েছিল 17 বছর। বাঘিনীদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দুটোই আমি সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট দেওয়া হয়েছে, তো দুটোই বয়সজনিত কারণে হচ্ছে। তবুও আমি ভালো করে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। প্রত্যেকে ভালো করে আবার রিপোর্ট চেয়েছি আমি। এটা যদি জঙ্গলের বাঘ হতো তাদের মধ্যে ইনফাইটিং এ মারা গেছে ধারণা করা যেত, কিন্তু যেহেতু এটা খাঁচার বাঘ, একটা খাঁচায় জন্মেছিল, একটা বাইরে থেকে, তাও বহুদিন হয়ে গেছে, এরা অভ্যস্ত হয়ে গেছে চিড়িয়াখানার পরিবেশে। বনের বাঘ খুব বেশি হলে 17 পর্যন্ত বাঁচে। চিড়িয়াখানার বাঘ 20 বছর 22 বছর বাঁচা কোনো অস্বাভাবিক কিছু না। আমার যা ধারণা সম্ভবত যে এটার স্বাভাবিক মৃত্যু। ঘটনা জানাজানি হতেই চিড়িয়াখানার সামনে বিক্ষোভ দেখাতে চায় কংগ্রেস। কর্তৃপক্ষের কেউ না থাকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেসের নেতাকর্মীরা। বাঘের যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য, সুরক্ষা, মেডিকেল এডের ব্যবস্থা, এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না। আমরা রাজ্য সরকার বন দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে, এটা সকলের জু। এই চিড়িয়াখানায় ডাইরেক্টর এত বড় ঘটনা, দুটো বাঘ মারা গেল, তার জন্য তার এখানে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত ছিল, কিন্তু করলেন না। কেন করলেন না, কি কারণ, আমরা এগুলো জানতে চাইছি। কিছুদিন আগে অভিযোগ ওঠে মাত্র 1 বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে 321টি প্রাণী। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এবার দুই বাঘিনীর মৃত্যুতে ফের বিতর্ক তৈরি হলো। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।